Today we will go through one of the new passages, Unit 4, Lesson 1, July Uprising. এটা 2026 সালের নতুন প্যাসেজ একদমই। সো যারা এবার ফার্স্ট ইয়ার আছে 26-এ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং ওয়ান ওয়ার্ডস যারা পাবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ দেয়ার আর সেভারাল নিউ ওয়ার্ডস। এখানে অনেক নিউ ওয়ার্ডস আছে, আমি সেগুলো দেখার চেষ্টা করবো। সো খুবই মনোযোগ সহকারে আমাদের প্যাসেজটা দেখতে হবে এবং যে শব্দার্থগুলো আছে সেগুলো খেয়াল করতে হবে। আমি পাশে কিন্তু কী করেছি, সুন্দর করে যেটা গুরুত্বপূর্ণ পাশে বাংলা শব্দ লিখে দিয়েছি যাতে পড়তে কোনো রকমই অসুবিধা না হয়। সো স্টার্ট। জুলাই আপরাইজিং, আমি একটু শুরুতে বলে রাখি, আপরাইজিং মিন্স যখন অনেক মানুষ একসাথে আন্দোলন করে বা অনেক মানুষ একসাথে একই দাবি নিয়ে রাস্তায় নেমে আসে আন্দোলনে, সেটাকে বলা হয় আপরাইজিং। বাট মুভমেন্ট বা যেটাকে আমরা মুভমেন্ট বলি, মুভমেন্ট কিছু কম সংখ্যক লোক হলেও এটাকে মুভমেন্ট বলা যায়, আন্দোলন বলা যায়। বাট আপরাইজিং হচ্ছে কি, গণ অভ্যুত্থানকে বলা হয় আপরাইজিং, ঠিক আছে? ওকে, লেটস স্টার্ট। দ্য জুলাই আপরাইজিং ওয়াজ আ মাস মুভমেন্ট ইন বাংলাদেশ। এটা বাংলাদেশের একটা মাস মুভমেন্ট ছিল, মানে হচ্ছে গণ আন্দোলন ছিল। দ্যাট লেড টু দ্য ওভারথ্রো অফ শেখ হাসিনাস রেজিম, যেটা ঘটিয়েছিল শেখ হাসিনার শাসনামলের পতন। ওভারথ্রো মানে পতন। ইন জুলাই আগস্ট 2024, জুলাই আগস্ট 24-এ। অলসো রেফার্ড টু অ্যাজ দ্য মনসুন রেভলিউশন, এটাকে মনসুন রেভলিউশনও বলা হয়, অর জুলাই রেভলিউশন অথবা জুলাই রেভলিউশন বলা হয়। বর্ষা বিপ্লব, মনসুন রেভলিউশন মানে হচ্ছে বর্ষা বিপ্লব। দ্য মুভমেন্ট বিগান উইথ এ স্টুডেন্ট লেড প্রটেস্ট অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র নেতৃত্বে এই আন্দোলনটা শুরু হয়েছিল। ডিম্যান্ডিং কোটা রিফর্ম ইন পাবলিক সার্ভিস, তারা ডিমান্ড করেছিল কোটা রিফর্ম মানে কোটা সংস্কার, কোথায়? সরকারি চাকরিতে। এইটার ডিমান্ড করে তারা এই আন্দোলনটা শুরু করেছিল। দ্য গভর্নমেন্টস ব্রুটাল রিপ্রেশন and the tragic loss of life transformed the initially apolitical protest into a widespread uprising that united various political, cultural, social and religious groups. ওকে, নাও এটার মিনিংটা কি আসে দেখি। দ্য গভর্নমেন্টস ব্রুটাল রিপ্রেশন অ্যান্ড দেয়ার ট্র্যাজিক লস অফ লাইফ, বলছে গভর্নমেন্ট যে আন্দোলন করলো এটার বিপরীতে ছেলেরা মেয়েরা আন্দোলন করলো ঢাকা ইউনিভার্সিটিতে, এটার বিরুদ্ধে সরকারের যে ব্রুটাল রিপ্রেশন, মানে সরকার এটার একটা প্রতিবাদ জানালো কিসের মাধ্যমে? ব্রুটাল রিপ্রেশন মানে নিষ্ঠুর একটা নির্যাতনের মাধ্যমে তাদেরকে একটা রিপ্লাই দিল আন্দোলনের। অ্যান্ড ওই যে রিপ্লাই দিল বা নিষ্ঠুর একটা নির্যাতন চালালো, সেখানে অনেক মানুষের প্রাণহানি ঘটেছিল, রাইট? এই যে ট্র্যাজিক লস অফ লাইফ, তাদের কী হয়েছিল? নিষ্ঠুর একটা জীবনহানি হয়েছিল, যেটার ফলে ওই আন্দোলনকে, অ্যাপলিটিক্যাল আন্দোলনকে ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল এই আন্দোলনটা। ট্রান্সফর্ম দ্য ইনিশিয়ালি অ্যাপলিটিক্যাল প্রোটেস্ট, প্রাথমিক দিকের অরাজনৈতিক আন্দোলন রূপান্তরিত হয়েছিল ইনটু আ ওয়াইড স্প্রেড আপরাইজিং, এটা একটা কি বিস্তৃত একটা অভ্যুত্থানে রূপান্তরিত হয়ে গিয়েছিল। দ্যাট ইউনাইটেড, যেই আপরাইজিংয়ের ফলে একত্রিত হয়েছিল ভ্যারিয়াস পলিটিক্যাল, কালচারাল, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস গ্রুপস, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এবং ধর্মীয় যে গ্রুপগুলো, এইগুলো কী হয়েছিল? এগুলো একত্রিত হয়ে গেছিলো আপরাইজিংয়ের ফলে। ওই একটা ঘটনাকে কেন্দ্র করে, কোন ঘটনা? যে দ্য গভর্নমেন্টস ব্রুটাল রিপ্রেশন, গভর্নমেন্ট যে হঠাৎ করে একটা ব্রুটাল রিপ্রেশন করলো স্টুডেন্টদের উপর, ওই আন্দোলনকারীদের উপর, এটার ফলে অনেক লোক একত্রিত হয়ে গিয়েছিলো এই ঘটনাকে কেন্দ্র করে। ওকে, দিস কালেকটিভ মোবিলাইজেশন, এই যে সংগঠিত যে একত্রীকরণ, মোবিলাইজেশন মিন্স একত্রীকরণ বা সংগঠিত করা। দিস কালেকটিভ মোবিলাইজেশন আলটিমেটলি লেড টু শেখ হাসিনা ফ্লিং দ্য কান্ট্রি, এই যে একত্রিত হওয়ার ফলে শেখ হাসিনাকে দেশ ছাড়াই বাধ্য করতে হলো, ঠিক আছে? দ্য আপরাইজিং ওয়াজ নট আ সাডেন ইভেন্ট, এই যে অভ্যুত্থানটা এটা কোনো হঠাৎ কোনো ঘটনা ছিল না। র্যাদার, বরং ইট ওয়াজ দ্য কালমিনেশন অফ 16 years অফ পাবলিক ফ্রাস্ট্রেশন, এটা 16 বছরের পাবলিক ফ্রাস্ট্রেশনের একটা চূড়ান্ত রূপ ছিল। এটা হঠাৎ না, এটা 16 বছরের ফ্রাস্ট্রেশন, হতাশার একটা চূড়ান্ত রূপ ছিল। স্টেমিং ফ্রম টাইরানি, যেটা শুরু হয়েছিল স্বৈরাচার, হিউম্যান রাইটস অ্যাবিউজ, মানুষের যে মানবাধিকার এটা ক্ষুণ্ণ করার মাধ্যমে, অ্যান্ড দ্য সিস্টেমেটিক ডিসম্যান্টলিং অফ স্টেট ইনস্টিটিউশন, এবং যে ধারাবাহিকভাবে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই টোটাল বিষয়ের একটা কালমিনেশন অর্থাৎ চূড়ান্ত পরিণতি হিসেবে এটা দেখা দিয়েছিল, এটা হঠাৎ করে হয় নাই। নাও কামিং টু দ্য সেকেন্ড পার্ট, ক্যাটালিস্ট অফ দ্য আপরাইজিং। ক্যাটালিস্ট মানে হচ্ছে যে প্রভাবক বা এর পিছনের যে ঘটনাগুলো, এই যে আপরাইজিংয়ের পিছনে কোন কোন ঘটনা কাজ করেছে, দিস আর কল্ড ক্যাটালিস্ট। ওকে, ক্যাটালিস্ট অফ দ্য আপরাইজিং। দ্য জুলাই আপরাইজিং ওয়াজ ফিউলড বাই আ কম্বিনেশন অফ লং স্ট্যান্ডিং
গ্রাইভেন্সেস অ্যান্ড ইমিডিয়েট ট্রিগার্স। বলছে জুলাই আপরাইজিং এটা ফিউলড মানে হচ্ছে পরিচালিত হয়েছিল বাই কম্বিনেশন অফ কিসের মাধ্যমে, দুইটা জিনিসের সংমিশ্রণের মাধ্যমে, কম্বিনেশন অফ লং স্ট্যান্ডিং গ্রাইভেন্সেস মানে একটা দীর্ঘমেয়াদী ক্ষোভ, গ্রাইভেন্সেস মানে হচ্ছে ক্ষোভ, দীর্ঘমেয়াদী ক্ষোভ এবং ইমিডিয়েট ট্রিগার্স এবং তাৎক্ষণিক কিছু ঘটনার সংমিশ্রণে এই আপরাইজিংটা হয়েছিল। সেই পয়েন্টগুলো এখন নিচে ব্যাখ্যা করছে। এখানে দেখা যাক কোটা রিফর্ম অ্যান্ড ডিসক্রিমিনেশন। 1 নম্বর পয়েন্টে বলছে কোটা রিফর্ম অ্যান্ড ডিসক্রিমিনেশন। কোটা রিফর্ম করা এবং ডিসক্রিমিনেশন নিয়েই এই আন্দোলনের প্রথম শুরুটা হয়েছিল। দ্য মুভমেন্ট ওয়াজ ইগনাইটেড মানে প্রজ্বলিত করা বা আগুন দিয়ে, যে আগুন জ্বালালে, ম্যাচ লাইট জ্বালালে যে প্রথমে আগুনটা, কি বলবো অ্যাকচুয়ালি, আগুনটা যে প্রথমে জ্বলে ওঠে না, এটাকে বলা হয় ইগনাইশন। ওকে, সো এই আপরাইজিং যখন আসে বা আন্দোলনের শুরু যদি কখনো বলা হয় পত্রিকাতে বা প্রথম আলোতে, সবসময় দেখা যাবে এই শব্দটা ইগনাইশনের সাথে, ওই আগুন ছুটে বের হয়ে আসার সাথে তুলনা করা হয় বলে এটাকে ইগনাইশন বলা হয়। কিন্তু অন্য ক্ষেত্রে যদি কোনো কিছু শুরু করা বোঝানো হয় তখন সেটাকে ইনিশিয়েটেড বলা হয়। তো এটা আমরা মনে রাখবো যে যদি কখনো আমরা কোনো আন্দোলনের শুরু বোঝাই তাহলে আমরা ইগনাইশন বা ইগনাইটেড শব্দটা ইউজ করতে পারি। দ্য মুভমেন্ট ওয়াজ ইগনাইটেড বাই দ্য রিইনস্টেটমেন্ট অফ ডিসক্রিমিনেটরি কোটা সিস্টেম। এটা শুরু হয়েছিল, এই কোটা আন্দোলনটা শুরু হয়েছিল কিসের মাধ্যমে? বাই দ্য রিইনস্টেটমেন্ট, পুনর্বহালের মাধ্যমে। কিসের? অফ ডিসক্রিমিনেটরি কোটা সিস্টেম। এই যে বৈষম্যপূর্ণ কোটা সিস্টেম পুনর্বহাল, মানে এটা যেভাবে ছিল ওইভাবে রেখে দেওয়ার কারণে এটা শুরু হয়েছিল ইন গভর্নমেন্ট জব, সরকারি চাকুরিতে। দ্য ডিবেট ওভার কোটা নিয়ে ডিবেট, যে বিতর্ক রয়েছে, হ্যাজ আ লং হিস্ট্রি ইন বাংলাদেশের ব্যাপক বড় একটা ইতিহাস আছে। উইথ আর্লিয়ার প্রোটেস্ট, যে পূর্বে যে প্রোটেস্টগুলো হয়েছে, আন্দোলনগুলো হয়েছে, সেগুলো নিয়ে অনেক বিতর্ক রয়েছে বা অনেক হিসাব রয়েছে, হিস্ট্রি রয়েছে। ইন 1997, 2001, 2008 অ্যান্ড 2013 এইগুলোর একটা লং হিস্ট্রি রয়েছে। দ্য 2018 কোটা রিফর্ম মুভমেন্ট saw the government announce the cancellation of the system। বলতেছে যে 2018 সালে সরকার এটাকে কি করেছিল? ক্যান্সেল করে দিয়েছিল এই সিস্টেমটা। বাট ইটস রিইনস্টেটমেন্ট, এটার যে পুনর্বহাল করা হয়েছিল বাই দ্য হাইকোর্ট, কে করেছিল? হাইকোর্ট করেছিল। ইন জুন 2024 সালে আবার রিইনস্টেটমেন্ট করেছিল, অর্থাৎ পুনর্বহাল করেছিল 24 সালে এসে, যেটা 18 সালে সরকার কি করেছিল? ক্যান্সেল করে দিয়েছিল। সেটা 24 সালে সরকার আবার পুনর্বহাল করেছিল, যেটার ফলে আবার কি হলো? স্পার্ক করলো, মানে শুরু হলো। স্পার্ক করা মানে শুরু হওয়া। স্পার্ক আর ইগনাইটেড একই শব্দ। স্পার্ক রিনিউড স্টুডেন্ট প্রটেস্ট, কি হলো? আবার নতুন করে উজ্জীবিতভাবে ছাত্র আন্দোলন শুরু হলো এই রিইনস্টেটমেন্ট করার ফলে। নাম্বার 2 যে কারণটা ছিল পলিটিক্যাল রিপ্রেশন অ্যান্ড ফ্যাসিস্ট রুল। বলতেছে যে পলিটিক্যাল রিপ্রেশন মানে হচ্ছে রাজনৈতিক নির্যাতন এবং ফ্যাসিস্ট শাসনের কারণে আমাদের আন্দোলনটাও একটা পয়েন্ট ছিল এটা। দ্য 16 ইয়ার রুল অফ আওয়ামী লীগ, 16 বছরের আওয়ামী লীগ গভর্নমেন্টের যে শাসন, ওয়াজ মার্কড বাই পলিটিক্যাল রিপ্রেশন। এই সময়টাকে বলা হচ্ছে রাজনৈতিক নির্যাতনের সময়। কিলিংস, এখানে ছিল খুন। এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, জোরপূর্বক গুম। কাদের? অফ অপোনেন্টস, প্রতিপক্ষের, জোরপূর্বক গুম। অ্যান্ড রেস্ট্রিকশনস অন ফ্রিডম অফ এক্সপ্রেশন, স্বাধীনতার উপরে কিছু বাধ্যবাধকতা, ঠিক আছে, রেস্ট্রিকশন দেওয়া। এইগুলাই হচ্ছে একটা কারণ ছিল। দ্য পলিটিসাইজেশন অফ স্টেট ইনস্টিটিউশনস, অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পলিটিসাইজেশন, অর্থাৎ রাজনীতিকরণ। ফ্রম দ্য জুডিশিয়ারি অ্যান্ড মিলিটারি টু পাবলিক হেলথ, বলতেছে সেই বিচার বিভাগ থেকে নিয়ে শুরু করে, মিলিটারি থেকে শুরু করে পাবলিক হেলথ পর্যন্ত, এবং শিক্ষা অ্যান্ড এডুকেশন, এইখানে কি করা হয়েছিল? পলিটিসাইজেশন, রাজনীতিকরণ করে ফেলা হয়েছিল, যার ফলে ক্রিয়েটেড ডিপ সিটেড রিজেন্টমেন্ট, গভীরভাবে একটা ক্ষোভ তৈরি হয়েছিল। ডিপ সিটেড মানে গভীরভাবে বসে যাওয়া, ডিপ সিটেড রিজেন্টমেন্ট তৈরি হয়েছিল, ক্ষোভ তৈরি হয়েছিল অ্যামং দ্য পপুলার, জনসাধারণের মধ্যে। হু ফেল, যারা অনুভব করেছিল ডিসএনফ্র্যাঞ্চাইজড অ্যান্ড অপ্রেসড, যারা অনুভব করেছিল ভোটাধিকার বঞ্চিত হওয়ার মতো অবস্থা এবং এবং নিপীড়িত হওয়ার মতো অবস্থা তারা অনুভব করেছিল। এই সকল ঘটনার ফলে তারা ডিসএনফ্র্যাঞ্চাইজড অনুভব করেছিল, অর্থাৎ ভোটাধিকার হারিয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন তারা মনে করেছিল, এবং অপ্রেসড হয়েছিল তারা, এবং কি নিপীড়িত অনুভব করেছিল।
এই কারণে আন্দোলনের একটা পয়েন্ট, মানে এটাও একটা আন্দোলনের শুরু হওয়ার একটা কারণ। ইলেকটোরাল ফার্স মানে হচ্ছে নির্বাচন প্রহসন বা ভোট প্রহসন, ঠিক আছে। ইলেকটোরাল ফার্স অ্যান্ড ডাইজেনফ্রাঞ্চাইজমেন্ট, ভোট প্রহসন এবং ভোটাধিকার বঞ্চিত করা। ডাইজেনফ্রাঞ্চাইজমেন্ট মানে ভোটাধিকার বঞ্চিত করা, ওকে, ভোটাধিকার বঞ্চিত, ডাইজেনফ্রাঞ্চাইজমেন্ট। সো ইলেকটোরাল ফার্স, ভোট প্রহসন অ্যান্ড ডাইজেনফ্রাঞ্চাইজমেন্টও একটা কারণ এই আপরাইজিংয়ের পিছনে। ফর কন্ট্রোলিং ইলেকশন কন্ট্রোল করার জন্য শেখ হাসিনা বাইপাসিং সুপ্রিম কোর্ট ডাইরেকশন, শেখ হাসিনা কী করেছিল, উপেক্ষা করেছিল সুপ্রিম কোর্টের যে নির্দেশনা, ডাইরেকশনগুলোকে উপেক্ষা করেছিল এই ইলেকশনকে কী করার জন্য, ইলেকশনকে কন্ট্রোল করার জন্য। রিমুভ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট, সে হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারকে সরিয়ে দিয়েছিল ফ্রম দ্য কনস্টিটিউশন, সংবিধান থেকে, সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের যে সিস্টেমটা ছিল এটাকে সরিয়ে দিয়েছিল ইন 2011 সালে। সাবসিকুয়েন্ট, পরবর্তী জেনারেল ইলেকশন যেটা ছিল অফ 2014-তে, যে পরবর্তী জেনারেল ইলেকশনে এবং 2018-তে এবং 2024-এ হেল্ড আন্ডার দ্য রেজিম, এই সরকারের আমলেই হয়েছিল, ওয়ার ওয়াইডলি মার্কড বাই ফ্রডুলেন্ট প্র্যাকটিসেস, যেটা একটা প্রতারণামূলক একটা নির্বাচন বলা হয়েছিল বা কারচুপির নির্বাচন বলা হয়েছিল। লো ভোটার টার্ন আউট, অল্প লোকের আগমন, কম ভোটারের আগমন হয়েছিল ভোট কেন্দ্রে। ওয়াইড স্প্রেড ভোট রিগিং, ব্যাপক হারে ভোট রিগিং মানে ভোট কারচুপি বা ভোট চুরি হয়েছিল। অ্যান্ড কন্ট্রোলড মিডিয়া এনভায়রনমেন্ট, এবং মিডিয়ারা সেই রাজনৈতিক পার্টির কথা শুনতো। কন্ট্রোল মিডিয়া এনভায়রনমেন্ট ইরোড, নষ্ট করে দিয়েছিল বা ভেঙে দিয়েছিল পাবলিক ফেথ, বিশ্বাস, জনমানুষের বিশ্বাসকে ভেঙে দিয়েছিল ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস, এই যে গণতান্ত্রিক এই প্রসেসের যে বিশ্বাসটা ভেঙে দিয়েছিল। অ্যান্ড লেফট সিটিজেন ফিলিং পাওয়ারলেস, এবং সিটিজেনকে এমন একটা অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল যে তারা নিজেদেরকে খুবই পাওয়ারলেস মনে করছিল, অসহায় মনে করছিল, ঠিক আছে। ইকোনমিক হার্ডশিপ, অর্থনৈতিক যে সমস্যা, এটাও একটা কারণ ছিল। র্যাম্প্যান্ট করাপশন, অবাধ যে দুর্নীতি। ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট, অর্থনৈতিক যে মিসম্যানেজমেন্ট মানে এটা ম্যানেজমেন্টটা ভালো হচ্ছিল না, অর্থনীতির ম্যানেজমেন্ট। অ্যান্ড ক্লেপ্টোরেটিক প্র্যাকটিসেস সিভিয়ারলি ড্যামেজ দ্য কান্ট্রিজ ইকোনমি, দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা সিভিয়ারলি ব্যাপকভাবে ড্যামেজ ক্ষতি করেছিল দ্য কান্ট্রিজ ইকোনমি, কান্ট্রির অর্থাৎ দেশের যে অর্থনীতি এটাকে, ওকে। ক্লেপ্টোক্রেটিক প্র্যাকটিসেস মানে হচ্ছে দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা, ক্লেপ্টোক্রেটিক মানে দুর্নীতিগ্রস্ত সরকারও বলা হয়, ঠিক আছে। এটা কী করেছিল, সিভিয়ারলি ড্যামেজ, ব্যাপকভাবে ক্ষতি করেছিল দ্য কান্ট্রিজ ইকোনমি, দেশের অর্থনীতিকে। হাই আনএমপ্লয়মেন্ট মানে ব্যাপকভাবে আনএমপ্লয়মেন্ট, জবলেস সিচুয়েশনকে বলে আনএমপ্লয়মেন্ট। কাপলড উইথ সরিং ইনফ্লেশন অ্যান্ড ওয়াইডেনিং ইনইকুয়ালিটি, বলছে কাপড় মানে একসাথে এসেছিল, কি একসাথে এসেছিল, সোয়ারিং ইনফ্লেশন মানে ঊর্ধ্বগতির যে মুদ্রাস্ফীতি, অ্যান্ড ওয়াইডেনিং ইনইকুয়ালিটি এবং অসমতার যে বিস্তৃতি হচ্ছিল এইটা। মেড লাইফ, জীবনকে করে তুলেছিল ডিফিকাল্ট ফর অর্ডিনারি সিটিজেন, মানে সাধারণ মানুষের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছিল। ইকোনমিক পলিসিস দ্যাট ফেভার্ড আ সিলেক্ট ফিউ, যে ইকোনমিক যে পলিসিগুলো ছিল, অর্থনৈতিক যে সিস্টেমগুলো বা পলিসিগুলো ছিল, দ্যাট ফেভার্ড আ সিলেক্ট ফিউ, কিছু নির্দিষ্ট মানুষের জন্য ফেভার করেছিল। অলসো মার্জিনালাইজড, এবং তারা উপেক্ষাও করেছিল স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেসেস, এবং তারাও মিডিয়াম এবং বিজনেস যে স্মল সাইজের বিজনেসগুলো এগুলো আর করতে চাইতো না, অর্থনৈতিক অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছিল। কন্ট্রিবিউটিং টু ওয়াইড স্প্রেড ইকোনমিক ডিস্ট্রেস, যেটা একটা ব্যাপক ইকোনমিক ডিস্ট্রেস ঘটিয়েছিল বা অর্থনৈতিক একটা অবক্ষয় ঘটিয়েছিল। ইউথ ডিসিলিউশনমেন্ট মানে হতাশা, ইউথ ডিসিলিউশনমেন্ট মানে হচ্ছে ইউথদের মধ্যে হতাশার সৃষ্টি। ইয়াং পিপল পার্টিকুলারলি স্টুডেন্টস ওয়ার ডিপলি ডিসিলিউশনড, তারা হতাশ হয়ে গিয়েছিল। তারা মুখোমুখি হয়েছিল হিউমিলিয়েশন অবমূল্যায়ন এবং ভায়োলেন্সের তারা শিকার হয়েছিল অ্যাক্রস দ্য কান্ট্রি ফ্রম ছাত্রলীগ, তাদের কাছ থেকে, ছাত্রলীগের কাছ থেকে হিউমিলিয়েটেড হয়েছিল, তারা হিউমিলিয়েশনের শিকার হয়েছিল। ছাত্রলীগ টেরোরিস্ট, ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছ থেকে। অ্যান্ড ফেল্ট দ্যাট, এবং তারা অনুভব করেছিল দেয়ার মেরিট, তাদের যে মেধা, অ্যান্ড হার্ডওয়ার্ক, তাদের যে হার্ডওয়ার্ক রয়েছে, কঠোর পরিশ্রম, ওয়ার বিং ইগনোরড, তাদের হার্ডওয়ার্ককে কী করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে, অবমূল্যায়ন করা হচ্ছে। ইন ফেভার অফ নেপোটিজমের কারণে, মানে নিজস্ব লোকদেরকে সুযোগ সুবিধা দেওয়াকে বলা হয় নেপোটিজমের মাধ্যমে। অ্যান্ড পার্টিসানিজম মানে হচ্ছে দলীয়করণের মাধ্যমে বা দলীয় লোকদেরকে সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে।
পার্টিসানশিপের মাধ্যমে, পার্টিকুলারলি ডিউ টু দ্য এক্সটেন্সিভ কোটা সিস্টেম, এই যে ব্যাপক যে কোটা সিস্টেম ছিল এর কারণে, ওকে, এটা ঘটেছিল। Widespread public support. The uprising was largely non-partisan and spontaneous. এই যে আপরাইজিংটা ছিল, মুভমেন্টটা ছিল, ইট ওয়াজ লার্জলি নন পার্টিজান, মানে এটা কোনো দলীয় কোনো আপরাইজিং ছিল না, এবং স্পন্টেনিয়াস, এটা একদমই স্বতঃস্ফূর্ত ছিল। স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, মানুষ যখন নিজের থেকে কিছু করে এটাকে বলা স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস। ইট ইট গার্নার্ড মোমেন্টাম, এটা গতি অর্জন করেছিল, বিকজ আ ভাস্ট মেজরিটি অফ সিটিজেন ফেল্ড ভিক্টিমাইজ, কারণ অনেক একটা বড় পরিসরের মানুষ বা জনগণ অনুভব করেছিল ভিক্টিমাইজড, কোনো কিছুর শিকার হয়েছিল তারা, বাই দ্য গভর্নমেন্টস স্ট্রাকচারাল করাপশন, তাদের যে সাংগঠনিক বা গঠনগত যে অপরাধ বা যে দুর্নীতি, এইটার তারা শিকার মনে করেছিল একটা বড় গ্রুপ, এই কারণে এটা কিন্তু ঘটেছিল। হিউম্যান রাইটস অ্যাবিউজেস, আরও কী কী ঘটেছিল, মানব অধিকারের যে অবক্ষয়, অ্যাবিউজেস, অ্যান্ড জুডিশিয়াল ওভারেজ, এবং যে জুডিশিয়াল ওভারেজ মানে হচ্ছে, এবং যে বিচার ব্যবস্থাকে যে কৌশলে ফাঁকি দেওয়া, এই যে ঘটনা ঘটেছিল, এইটার কারণে কিন্তু মানুষের মনের মধ্যে এটা হয়েছিল যে তারা ভিকটিম হয়েছে এই সকল জিনিসের, এই জন্য তারা রাস্তায় নেমে এসেছিল। দিস শেয়ার্ড এক্সপেরিয়েন্সেস অফ অপারেশন, এই যে তিক্ত অভিজ্ঞতা, নির্যাতনের তিক্ত অভিজ্ঞতা, মিন দ্যাট, এটা বোঝায় যে ওয়েন স্টুডেন্টস টুক টু দ্য স্ট্রিট, যখন ছাত্রদেরকে রাস্তায় নিয়ে আসা হলো, দ্য ওয়াইডার পাবলিক কুইকলি জয়েন দেম, তখন পুরো দেশের মানুষ তাদের সাথে যুক্ত হলো। রিয়াকশান টু কিলিংস, মেরে ফেলার পরে যে রিয়াকশানটা, সেটা আমরা মানে কিলিংয়ের যে রিয়াকশান, দ্য গভর্নমেন্টস ব্রুটাল রেসপন্সেস টু দ্য প্রোটেস্ট হুইচ ইনক্লুড, বলছে যে গভর্নমেন্টের যে ব্রিউটাল মানে নিষ্ঠুর যে রিপ্লাই ছিল, এই যে তোমার হচ্ছে যারা আপরাইজিং করেছে বা মুভমেন্টের যারা ছিল তাদের বিরুদ্ধে যে সরকারের যে রিপ্লাইটা ছিল, প্রোটেস্ট হুইচ ইনক্লুড, সেই রিপ্লাইয়ের মধ্যে বা তার সরকারের কার্যক্রমের মধ্যে রয়েছে অ্যাটাকস মানে আক্রমণ, অ্যান্ড কিলিংস মেরে ফেলা, অফ পিসফুল ডেমনস্ট্রেটর্স মানে এই যে যারা শান্তিপূর্ণ আন্দোলনকারী রয়েছে তাদের, বাই সিকিউরিটি ফোর্সেস, কাদের দ্বারা, সিকিউরিটি ফোর্সেস, পুলিশ আর্মি এদের দ্বারা, অ্যান্ড পলিটিক্যাল থাগস, এবং যারা রাজনৈতিক সন্ত্রাসী রয়েছে এদের দ্বারা গুম খুন হত্যা করা হয়েছে, তাই তো। ইগনাইটেড আ ফিউরিয়াস পাবলিক রিয়াকশন, এটার ফলেই ইগনাইটেড ঘটেছিল আ ফিউরিয়াস মানে রাগান্বিত বা খুবই ক্রোধান্বিত পাবলিক রিয়াকশন মানে জনমানুষের প্রতিক্রিয়া শুরু হয়েছিল। দিস ভায়োলেন্ট রিপ্রেশন, এই যে ভায়োলেন্ট রিপ্রেশন ওয়াজ আ পাইভোটাল, গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এই যে ভায়োলেন্ট রিপ্রেশন, এই যে মানুষের যে যন্ত্রণা, ব্যাপক নির্যাতন, ওয়াজ আ পাইভোটাল টার্নিং পয়েন্ট, এটা ছিল একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট মানে ঘুরে দাঁড়ানোর মুহূর্ত। হ্যাঁ, ট্রান্সফর্মিং দ্য কোটা রিফর্ম, এইটা কোটা আন্দোলনকে চেঞ্জ করে নিয়ে গেছিলো মুভমেন্ট ইনটু আ ন্যাশন ওয়াইড অ্যান্টি অথরিটারিয়ান আপরাইজিং। এই যে এত কিছুই সব মিলায়ে কি কোটা রিফর্মকে কী করে হয়ে গেল, ট্রান্সফর্ম করে দিল একটা অ্যান্টি অথরিটারিয়ান অর্থাৎ স্বৈরাচার বিরোধী একটা আপরাইজিংয়ে, একটা আন্দোলনে রূপান্তর করে দিল। ঠিক আছে, এটা কিন্তু একটু ডিফিকাল্ট প্যাসেজ হইতে পারে, মনে লাগতে পারে, একবার পড়ার পরে দুইবার পড়ার পরে কিন্তু এটা টোটাল একটা আইডিয়া তোমাদের চলে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে প্যাসেজেসগুলো আছে, যে ওয়ার্ডসগুলো আছে, এইগুলাকে আরও খুব ভালো করে আমাদেরকে জানতে হবে। আর আমি যেগুলো দিয়ে দিয়েছি হোপ এইগুলাই তোমাদের কাছে নতুন লাগতে পারে। আর এর মধ্যেও কিছু জিনিস আছে তোমাদের জানা, তারপরেও কিছু নতুন শব্দ এখানে আছে, সেইগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। যেটার আমি লিটারাল মিনিং না দিয়ে আমি কি দিয়েছি, ন্যাচারাল মিনিং দিয়েছি। লিটারাল মিনিং মানে একটা শব্দের 7টা মিনিং থাকতে পারে, কিন্তু আমি কি করেছি এখানে, কিন্তু আমি ওই শব্দের ওই প্যাসেজে যে মানেটা আসে বা যেটা একদম ন্যাচারালি এটা বোঝানো হয়েছে, আমি সেই প্যাসেজের সেই শব্দের সেই মানেগুলো এখানে দিয়ে দিয়েছি। সো আশা করি এখানে কোনো ঝামেলা থাকবে না। সো আজকের প্যাসেজটা এই পর্যন্ত। নেক্সট দিন আমরা পার্ট 2 নিয়ে আসবো, যেটা পার্ট 2 এটার সেকেন্ড অংশটা কমপ্লিট করবে। থ্যাংক ইউ।